বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আমার সামনে বড় ভাই সোহাগ ভাই বসা। আমরা এখানে পৌঁছেছিলাম কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওসাকাতে 1 তারিখ দুপুর 3:40 আমরা ল্যান্ড করছি। এখানে ল্যান্ড করার পর আমরা ইমিগ্রেশন লাইনে গেলাম। লাইনে যাওয়ার পর প্রথমে ফিঙ্গার বায়োমেট্রিক এবং ছবি নিল। তারপর আমরা যখন মেন ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম, উনি বাংলাদেশি পাসপোর্ট দুজনই আমাদের আলাদা রুমে একজন বড় অফিসারের কাছে পাঠালো। তখন গড়িতে বাজে 4:10। ওই বড় অফিসার আমাদের বললো বসার জন্য। বসলাম। 4টা গেল, 5টা, 6টা, 7:30টার সময় সোহাগ বাইরে ডেকে নিয়ে গেল আলাদা করে। ওনাকে জিজ্ঞেস করলো ইমিগ্রেশন আলাদা রুমে নিয়ে। তারও 1 ঘন্টা পর আমাকে নিয়ে গেলো 8:30টার দিকে, 8:25-এর দিকে আমাকে নিয়ে গেল রাত। আমরা কিন্তু নামছি দুপুর 3:40-এ। রাত 8:30টার দিকে 8:25 দিকে আমাকে নিয়ে গেলো ইমিগ্রেশন অফিসার রুমে। প্রশ্নগুলো ছিল এরকমই। ইমিগ্রেশন অফিসারের সামনে বসা ছিল, মাঝখানে একটা ডিভাইস, ওখানে একজন বাঙালি বসা, উনি ট্রান্সলেটর হিসেবে কাজ করতেছে। রোবট না, হিউম্যান। উনি যাই বলে সেটা উনি বাংলা ট্রান্সলেট করে দিচ্ছে আমাকে। এখন আমি যাই বলি উনি আবার ওনাকে জাপানিজে ট্রান্সলেট করে দিচ্ছে। প্রশ্নগুলো ছিল এরকম। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কেন আসছেন? আমি আমার মতো প্রশ্ন উত্তর দিলাম। এর আগে বলে রাখি, এটা আমার 25তম ইন্টারন্যাশনাল ট্রাভেল। একটা দেশে অনেক বারবার যাওয়া হয়েছে, 25তম। তো আমি সুন্দর করে পোলাইটভাবে ওনাকে বললাম আমি ঘুরতে আসছি বাংলায়। কতদিন থাকবেন এটা জিজ্ঞেস করলো। তারপর আমার ট্রাভেল আইটিনারি অনুযায়ী আমি আবার হোটেল বুকিং আছে কিনা, আমি পেইড বুকিং। তো তারপর আমি আমার হোটেল পেইড বুকিং যা আছে ওটাও দেখালাম এবং ওনাকে এটা বলে দিলাম যে আমার হোটেলগুলো সবগুলো পেইড বুকিং। তারপর জিজ্ঞেস করলো ফ্যামিলিতে কয়জন আছে, কে কী করে। এটা বলার পর আবার বললো তোমার ক্যাশ কত আছে দেখো। তো আমার কাছে মাল্টিপল কান্ট্রির কারেন্সি ছিল। US ডলার ছিল $1012, আর ছিল আমার চাইনিজ RMB ছিল 1200, আর মালয়েশিয়ান রিঙ্গিত ছিল 250, আর হংকং ডলার ছিল 50, আর দুবাইয়ের 200-250 দেড়হাম ছিল আমার। এবং জাপানিজ কিছু ইয়েন ছিল, আমি ঢাকা এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। তো উনি দেখার পর উনি জিজ্ঞেস করলো তোমার এত কারেন্সি কেন। তো আমি বললাম যে আমি যে দেশে ট্রাভেল করি আমি কিছু রেখে দিই, কিছু টাকা আমি রেখে দিই যাতে আমার একটা স্মৃতি হিসেবে থাকে। তো এরপরে জিজ্ঞেস করলো তুমি এখান থেকে কিসে যাবা তোমার হোটেলে। তো আমি বললাম যাব আমার মেট্রোতে যাব। তো জিজ্ঞেস করলো এখান থেকে কত সময় লাগবে। তো এরপর প্রশ্ন ছিল ভাড়া কত লাগবে, এবং তোমার হোটেলের পাশের স্টেশনের নাম কি, এবং হোটেলে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে টোটাল। এই 3টে প্রশ্ন গেল। তারপরে প্রশ্ন করলো তুমি হোটেলে যাওয়ার পর কী করবা। আমি বললাম যে ওসাকাতে আমার হোটেলের পাশে একটা জুটন বাড়ি জায়গা আছে, ওয়াকিং স্ট্রিট, ওখানে আমি ঘুরবো। তুমি ওখানে কী ঘুরবা, কী দেখবা, এগুলো বললো। তো রাতে কোন জায়গায় ডিনার কোন জায়গায় করবো এটা জিজ্ঞেস করলো। তো আমি বললাম আমি যে পাশে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে আমি ডিনার করবো। তো বলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কেন, তারপরে কি মেনু, আর কত টাকা লাগতে পারে খাবারে, এগুলা গেল। যাওয়ার পর বললো আচ্ছা তো তারপর 2 তারিখ কী করবা। 2 তারিখের প্ল্যানিংটা বললাম আমার ট্রাভেল আইটিনারি অনুযায়ী একদম সুন্দর করে। আমার সামনে আমার ট্রাভেল আইটিনারি আমার ছিল। ওনাকে বললাম যে জায়গাটা নাম বললো ওই জায়গাটা কী জন্য যাবা, ওই জায়গাতে তো তারপরে কোনো টিকিট আছে কিনা, টিকিটের মূল্য কত। তারপর আমি এটা বললাম যে টিকিটের মূল্য অ্যাকচুয়ালি আমি এখনও জানি না, আমি গিয়ে টিকিট পারচেস করব ওই জায়গাটা। তারপরে কোবে টাওয়ার এবং অবজারভেশন ডেক একটা আছে এখানে, ওইটাও দেখার বলছে। কোবে টাওয়ারে কী জন্য যাবা, অবজারভেশন হুইলে কী জন্য যাবা, সবগুলো বললাম, এক্সপ্লেন করবেন। তারপর আসলাম 3 তারিখ তুমি এখান থেকে কিসে করে টোকিও যাবা। আমি বললাম আমি ইয়েতে যাব, ট্রেনে যাব। ট্রেনে কতক্ষণ লাগবে, বাসে কতক্ষণ লাগবে, ভাড়া কত, এটা
ওখানে গিয়ে কী করবা, এটা বললাম। 4 তারিখ কী করবা, তো আমি 4 তারিখ বললাম আমি ওসাকার যে পার্কটা ছিল ওই পার্কটার নামই বললাম, ওই পার্কে যাব এবং বিকেলে উদয়বা সিটি যেখানে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যায় ওখানে। আবার উদয়বা সিটি কি, ওই পার্কটা কী জন্য, এই সবগুলো এভাবেই প্রশ্ন হয়। এবার আসেন 5 তারিখ। 5 তারিখ কী করবা, 5 তারিখ আমি ওই যে মাউন্টেন ফুজি যাব। আমি বললাম যে মাউন্টেন ফুজি কত টাকা নেবে এবং কখন যাবা কখন আসবে। আমি বললাম আমার হোটেলের সাথে কথা হয়েছে, তুমি চেক কনভার্সেশন দেখতে পারো চাইলে। ওনারা আমাকে বলছে, ওনারা আমাদের যেহেতু বাংলাদেশে আমরা 2-3 জন আরও কয়েকজন মিলে ওনারা একটা প্যাকেজ করে আমাকে দিনে একটা ডে লং ট্যুর দিবে। তো হোটেলের নাম লিখে নিবে, বুঝলাম ঠিক আছে সবগুলা। 6 তারিখ কী করবো, তো আমি বললাম যে 6 তারিখ আমি নাগানো যাব, যেখানে স্নোফল দেখা যায়। নাগানো কীভাবে যাব, কত টাকা লাগবে, কতক্ষণ লাগবে, কোন জায়গায় যাব, স্কিটি কোনটাতে করব। তারপর 7 তারিখ কী করবা, 7 তারিখ আমি কোন জায়গায় যাবো ওইটা বললাম যে এটা মাংকি রিসোর্ট আছে, ওইটা দেখবো। তো 7 তারিখ কিসে আসবা, তা আমি বললাম 7 তারিখ আমি এই যে ওখান থেকে সরাসরি এয়ারপোর্ট চলে যাবো। এয়ারপোর্ট যেতে কতক্ষণ লাগবে, কত ভাড়া লাগবে, সব কিছু বললাম। সব কিছু বলার পরে উনি কিছুক্ষণ অন্য অফিসারের কাছে গেল। শেষ করার পরে বললো যে আমি ইমিগ্রেশন অফিসার, আমি চাইলে তোমাকে ঢুকতে দিতেও পারি, নাও দিতে পারি। তারপর এই জায়গাটা প্রায় মনে করেন প্রায় 50 মিনিটের মতো এই আমার এই ইন্টারভিউটা, এই 3 জনের মধ্যে। তো তারপর এর আগে কত দেশ ঘুরছি, ঘোরার নামগুলা বলতে বলছে। আমি বললাম নামগুলো বলছে, এবার ইমিগ্রেশন ছিল উনি দেখতে চাইছে, দেখালাম। তো তারপর এবার বলছে ঠিক আছে আসেন একটু পরে। আবার 1 ঘন্টা চলে গেল। 1 ঘন্টা পরে ডাকলো, যে সুন্দর করে বললো এবার আমি জানি তুমি আমার মেহমান, আমি তোমাকে এবার মতো ঢুকতে দিতে পারতেছি না। কারণ আমাকে বলতেছে তুমি এই জাপান সম্পর্কে কোনো রিসার্চ করেও আসো নাই, তুমি ভাড়া কত এগুলো জানো না, কতক্ষণ টাইম লাগে এগুলো জানো না। তা আমি আসলে আশ্চর্য হয়ে গেলাম, এইটা কেন। এটা ছিল আমার এই হিস্ট্রি। এখন বাকিটা আপনারাই বলেন আমাদের কোনো ফল্ট ছিল কিনা আসলে কেন। তারপর উনি বললো যে আপনি চাইলে এখানে করতে পারেন, লয়ার ধরতে পারেন আমাদের ডিসিশনকে আপিল করার জন্য। আমি বলছি আমি তো ট্যুরিস্ট করতে, আমি তো এখানে ঝামেলা করতে আসি না। তো উনি আমাকে বললো আপনি লয়ার ধরে জিততে পারবেন, আমার মনে হয় না, কারণ এখান থেকে এ পর্যন্ত কেউ জিতে নাই। তো আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে করবো না, আমি আপিল করবো না। তা আপিল না করার শর্তে বলছে ঠিক আছে আমি আপনাকে কোনো রিফিউজের স্ট্যাম্পও দিব না, আপনাকে ইউএস স্ট্যাম্পটা দিয়ে দিব, তাহলে আপনি নতুন ভিসা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি নিশ্চিত করে বললাম। এটা বললে আমাদের আর ঘন্টা 2-1 বসে রেখে প্রায় রাতে 12:30টার দিকে আমাদের একটা রুম দিল এয়ারপোর্টে। এখন আমি এয়ারপোর্টে বসে আছি, ব্যাংককের ফ্লাইট ধরবো, ব্যাংকক থেকে আবার ঢাকা। এই ছিল আমাদের হিস্ট্রি দুজনের। শখ ভাই আপনারা তো সেম হিস্ট্রি? আমারও সেম হিস্ট্রি। এই প্রশ্নগুলোই করছে। আসলে বাংলাদেশি কাউকে এই ওসাকা বিমানবন্দর দিয়ে যেতে দিচ্ছে না। বাংলাদেশি যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। জাপানের ওসাকা দিয়ে আমার মতে না ঢোকাটাই বেটার।